বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। দিল্লি বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেল আম আদমি পার্টি। আর এই জয়ের ফলে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে ফোনে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি বিধানসভা নির্বাচনে ঝাড়ু ঝড়ে কার্যত খড়কুটোর মতো উড়ে গেল বিজেপি ও কংগ্রেস। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল আম আদমি পার্টি। দিল্লি বিধানসভার ৭০টির মধ্যে ৬৭ আসনেই ঝুলিতে পড়েছে আম আদমি পার্টি। মাত্র ৩টি আসন পেয়েছে বিজেপি। খাতাই খুলতে পারেনি কংগ্রেস। গত বছর ১৪ ফেব্রুয়ারি জনলোকপাল বিল পেশের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ৪৯ দিনের মাথায় দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। ঠিক এক বছরের মাথায় বিপুল জনাদেশ নিয়ে ফের রাজধানী তখত দখল করল আম আদমি পার্টি। প্রত্যাবর্তনের পর যথেষ্টই উচ্ছ্বসিত অরবিন্দ কেজরিওয়াল। কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি ও কংগ্রেসকে। কেন্দ্রে ক্ষমতায় আসার পর শক্তি বাড়িয়ে ঝাড়খণ্ড, হরিয়ানা, মহারাষ্ট্র সরকার গঠন করেছে বিজেপি। এই পরিস্থিতিতে দিল্লির মসনদে প্রত্যাবর্তন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল আম আদমি পার্টির কাছে। একদা কেজরিওয়ালের সহযোদ্ধা কিরণ বেদীকে দিল্লির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে সেই চ্যালেঞ্জ আরও কঠিন করে দিয়েছিল বিজেপি। কিন্তু গতবারের থেকে আসন সংখ্যা দ্বিগুণেরও বেশি বাড়িয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল কেজরিওয়ালের দল। ২০১৩ দিল্লি বিধানসভা ভোটে ২৮টি আসন পেয়েছিল আম আদমি পার্টি। বিজেপির ঝুলিতে ছিল ৩২ এবং কংগ্রেসের ৮টি আসন। ২টি আসন পেয়েছিল অন্যান্যরা। এবারের জয় দিল্লিবাসী ও দলীয় কর্মীদের উৎসর্গ করেছেন অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়ালকে ফোনে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। ২-১ দিনের মধ্যে মোদীর সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন কেজরিওয়াল। এদিকে একদা তার শিষ্য কেজরিওয়ালকে শুভেচ্ছা জানিয়ে আন্না হাজারের বার্তা আন্দোলনের পথ ভুলে গেলে চলবে না। ১৪ তারিখ রামলীলা ময়দানে দিল্লির মুখ্যমন্ত্রী পদের শপথ নেবেন অরবিন্দ কেজরিওয়াল। सब लोगों की सेवा करनी है, दिल्ली के लोगों की सेवा करनी है। मैं अकेला कुछ नहीं कर सकता, मैं बहुत छोटा आदमी हूं, लेकिन मुझे जनता पे यकीन है कि दिल्ली की 2 करोड़ जनता के साथ मिलके हम दिल्ली को ऐसा शहर बना सकते हैं जिसके ऊपर गरीब और अमीर दोनों गर्व करेंगे। वो मैं मेहनत बिल्कुल नहीं कर पाता अगर मुझे इनका साथ नहीं मिलता। वो वाकई अद्भुत है। मैं दिल्ली की जनता को सलाम करता हूं। जितना बड़ा बहुमत दिल्ली की जनता ने हमें दिया है, मैं एक ही निवेदन करना चाहूंगा सभी कार्यकर्ताओं से, सभी हमारे एमएलए से, पूरी पार्टी से, जरा सा भी अहंकार मत करना। এদিকে নির্বাচনী যুদ্ধে প্রধান প্রতিপক্ষ অরবিন্দ কেজরিওয়ালকে শুভেচ্ছা জানালেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ বেদী। পাশাপাশি হারের দায় পুরোপুরি তিনি নিজের কাঁধে নিচ্ছেন বলে জানিয়েছেন প্রাক্তন আইপিএস। I want to thank the Bharatiya Janata Party leadership, which inspired me to join and take up the chair CM candidature. I want to thank them. The kind of respect and trust they posed in me, उसका कोई मुकाबला नहीं है। जिस तरीके का विश्वास और इज्जत और मान और एक्सेप्टेंस मुझे लीडरशिप से, प्रधानमंत्री जी से, नरेंद्र मोदी जी से, अमित शाह जी से और तमाम दिल्ली के प्रदेश की लीडरशिप से और तमाम कार्यकर्ताओं से मैं उनका धन्यवाद नहीं कर सकती। এদিকে রাষ্ট্রপতির কন্যা থেকে দলের সাধারণ সম্পাদক সবাই হেরে গেলেন। কোনো আসনেই জিততে পারল না কংগ্রেস। ব্যর্থতার দায় নিয়ে দলের সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেন অজয় মাকেন। मैंने कल भी कहा था कि चुनाव के दौरान मैं दिल्ली के अंदर कांग्रेस का चेहरा बन करके गया था और चुनाव के नतीजों की जिम्मेवारी भी पूरी की पूरी मेरी है। और इस नाते मैंने ये निर्णय किया है, खास तौर के ऊपर जब मैं अपनी खुद की सदर विधानसभा क्षेत्र से मैं चुनाव नहीं जीत पा रहा हूँ, तो मुझे लगता है कि मुझे नैतिक जिम्मेवारी लेते हुए मुझे कांग्रेस के महासचिव पद से इस्तीफा देना चाहिए और मैं कांग्रेस अध्यक्षा से मिलकर के अपना त्यागपत्र उनको, मैं दोनों को बधाई देना चाहूँगा। जनता का जो निर्णय है लोकतंत्र के अंदर
वो सर्वोपरि होता है, सर्वमान्य होता है। और जनता का जो जनादेश इन चुनावों के जरिए हम सब लोगों को मिला है, हम लोग बधाई देना चाहेंगे अरविंद केजरीवाल जी को और उम्मीद करेंगे कि जो वायदे उन्होंने किए हैं, जो सपने उन्होंने इस चुनाव के दौरान और पहले जिन सपनों को रेखांकित किया है, उन सपनों को जरूर दिल्ली के अंदर पूरा करेंगे। Also people wanted Arvind Kejriwal to be the Chief Minister of Delhi. They got 28 seats. They could have got more seats had it not been for confusion in the symbol. But at that time they got 28 seats, less than what they have got now, because no one believed that they can form the government. Now, since people have that faith in Aam Aadmi Party, had that kind of faith in Aam Aadmi Party, people voted for Aam Aadmi Party, and they got much more votes than what they could get last time, because this time around people felt that they can form the কংগ্রেস সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখান কর্মীরা। শেষ অবধি পুলিশ নামিয়ে সেই বিক্ষোভ থামাতে হলো। বিক্ষোভের স্লোগান উঠল, প্রিয়াঙ্কা লাও, দেশ বাঁচাও। प्रियंका गांधी को कांग्रेस में लाने की डिमांड कर रहे हैं। हम चाहते हैं कि प्रियंका गांधी कांग्रेस में कांग्रेस एक अच्छी जीत हासिल किया, इसलिए मैं शुभकामना व्यक्त करता हूं। अरविंद केजरीवाल वो पहले से आंदोलन में हमारे साथ जुड़ा था, इसके कारण लोगों का विश्वास उसने संपादन किया है आंदोलन के कारण। आज भी लोगों को अरविंद के प्रति विश्वास है कि हमारे लिए ये लड़ेगा। इतना है कि मेरी अरविंद से एक ही प्रार्थना रहेगी कि पहले मुख्यमंत्री बनने के बाद जो थोड़ी गलतियां हुई थी ऐसी नहीं करना। क्या गलती? मेट्रो से जाना, रामलीला मैदान में शपथ ग्रहण करना। सैंपल जितना आप सैंपल करेंगे उतने लोगों का विश्वास बढ़ेगा। अगर दिल्ली में गुड गवर्नेंस और करप्शन मुक्त भारत का एक छोटा सा उदाहरण दिल्ली में आम आदमी पार्टी दे पाएगी तो बहुत अच्छा होगा। पिछले 4 वर्षों में हमको इस तरह के मिश्रित नतीजे देखने का अभ्यास है। नरेंद्र मोदी जी ने खुद कहा था, हम नहीं करे, उन्होंने कहा था जो देश का मन है वो दिल्ली का मन है, जो देश का मूड है वो दिल्ली का मूड है। तो दिल्ली अगर ऐसे निर्णय देती है जो उनके विपरीत जाते हैं तो उनको भी ये स्वीकार करना चाहिए, उनकी पार्टी को भी स्वीकार करना चाहिए कि प्रधानमंत्री ने सही कहा था। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। প্রয়াত বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী এবং যোজনা কমিশনের ভাইস চেয়ারম্যান অনিল সরকারের মরদেহ মঙ্গলবার নিয়ে আসা হয় রাজ্যে। রাজ্য বিধানসভায় তার মরদেহে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা সহ অন্যান্য মন্ত্রী বিধায়করা। বুধবার সম্পন্ন হবে তার শেষকৃত্য। প্রয়াত হলেন ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী তথা বামপন্থী আন্দোলনের অন্যতম এক ব্যক্তিত্ব অনিল সরকার। সোমবার সন্ধ্যা 7:30 দিল্লির এইমস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্তমানে তিনি বিধায়ক এবং যোজনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। মঙ্গলবার তার মৃতদেহ দিল্লি থেকে বিমানে করে রাজ্যে আনা হয় ও প্রথমে মৃতদেহটি বিধানসভা ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে পুষ্পার্ঘ্য দিয়ে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন, বিধানসভার স্পিকার রমেন্দ্র চন্দ্র দেবনাথ, ডেপুটি স্পিকার পবিত্র কর সহ মন্ত্রী ও বিধায়করা। বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর বর্মনও তাকে শেষ শ্রদ্ধা জানান। মঙ্গলবার রাজ্য বিধানসভায় 2015-16 অর্থ বছরের বাজেট পেশ হওয়ার কথা ছিল, কিন্তু প্রাক্তন মন্ত্রীর প্রয়াণের জন্য তার প্রতি শ্রদ্ধা জানাতে বিধানসভায় সকল সদস্য 2 মিনিট নীরবতা পালন করেন। তারপর স্পিকার এদিনের মতো সবার মুলতবি করে দেন। এদিকে মৃতদেহ বিধানসভা থেকে মহাকরণে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে দলীয় কার্যালয় সহ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। রাস্তায় বিভিন্ন মানুষ এই নেতাকে শেষ শ্রদ্ধা জানান। বুধবার তার মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন হবে। ত্রিপুরা সরকার মঙ্গলবার সরকারি ছুটি ঘোষণা করেছেন। সিপিআইএম দলের তরফে 3 দিনের শোক ঘোষণা করেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কুমারঘাটের নিখোঁজ ভাট্টা মালিকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার কামরাঙ্গাবাড়ি ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয় মৃতদেহটি। গত রবিবার থেকে নিখোঁজ ছিল সে। পুলিশ ঘটনা তদন্ত করছে। আবারও একটি খুনের ঘটনা ঘটল ঊনকোটি জেলায়।
কুমারঘাট থানাধীন উত্তর কুমারঘাট এলাকায় এক ইটভাটার মালিক নিখোঁজ সেলিম মিয়ার মৃতদেহ উদ্ধার হয় মঙ্গলবার। রবিবার থেকে নিখোঁজ ছিল মৃত সেলিম মিয়া। সোমবার মৃত যুবকের পরনে পোশাক ও জুতো পাওয়া যায় কামরাঙ্গাবাড়ি ব্রিজের উপর। অবশেষে মঙ্গলবার সকাল ৯টা নাগাদ টিএসআর এর ডুবুরি বাহিনী ব্রিজের নিচ থেকে উদ্ধার করে তার মৃতদেহ। মৃতদেহের গলায় একটি মাফলার আটকানো ছিল। কৈলাসহর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে আরজিএম হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশের ধারণা গলায় মাফলার দিয়ে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছে তাকে। পুলিশ সন্দেহমূলক ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। উল্লেখ্য, গত ৩ দিনে ঊনকোটি জেলায় ৬টি খুনের ঘটনা ঘটল। আর একের পর এক খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। প্রশ্ন উঠেছে পুলিশি ভূমিকা নিয়েও। শনিবার নেই না রবিবার গেছে, শনিবারে তার না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। প্রয়াত হলেন রাজ্যের যোজনা কমিশনের ভাইস চেয়ারম্যান তথা ৩০ বছরের মন্ত্রী কবি অনিল সরকার। সোমবার সন্ধ্যা ৭টা ৪০ দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াত এই নেতা ছিলেন রাজ্যের বামপন্থী আন্দোলনের অন্যতম পুরোধাও। চলে গেলেন রাজ্যের যোজনা কমিশনের ভাইস চেয়ারম্যান তথা ৩০ বছরের মন্ত্রী কবি অনিল সরকার। সোমবার সন্ধ্যা ৭টা ৪০ দিল্লির এইমস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। ১৯৩৯ খ্রিস্টাব্দে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৫৬ সাল থেকে তিনি কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত হন। তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ত্রিপুরা রাজ্যের অগণিত মানুষ। প্রয়াত কবি মন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, অফিসে একদিনের ছুটি ঘোষণা করেছে ত্রিপুরা সরকার। অনিল সরকার ত্রিপুরা রাজ্যের এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব। শুধু একজন রাজনৈতিক নেতা কিংবা মন্ত্রী হিসাবে নয়, তার আদর্শ ভাবধারা ছিল শুধু মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করার। জাতপাতের বিষয়টি তার মনে গভীরভাবে আঘাত করত। ধর্মের বেড়াজাল ভেঙে সমস্ত মানুষকে তিনি একই স্রোতে চলার আহ্বান জানিয়েছিলেন। হিন্দু মুসলমান ছেলে মেয়েদের বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি কঠোর সমালোচনার মুখে পড়েছিলেন। বাংলাদেশে গিয়েও তার ভাবধারা প্রচার করতে গিয়ে ক্ষোভের মধ্যে পড়েছিলেন এই কবি মন্ত্রী। তার এই ভাবধারা সমাজে গৃহীত না হলেও ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে ব্যক্তিগতভাবে তার গ্রহণযোগ্যতা ছিল। ১৯৭২ সনে প্রথমবারের মতো তিনি ভারতের কমিউনিস্ট দলের পক্ষ থেকে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তেলিয়ামুড়া কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে ১৬১১ ভোটে জয়ী হন। ১৯৭৭ সন থেকে তিনি প্রতাপগড় কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে ধারাবাহিকভাবে ২০১৩ সাল পর্যন্ত জয়ী হন। মাঝের ৫ বছর বাদে ১৯৭৭ সন থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভার সদস্য ছিলেন। মন্ত্রী হিসাবে দীর্ঘ ৩০ বছরে তিনি উচ্চশিক্ষা, বিদ্যালয় শিক্ষা, তথ্য সংস্কৃতি ও পর্যটন দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১৩ সনে জয়ী হয়েও শারীরিক অসুস্থতার কারণে তিনি মন্ত্রিসভায় যাননি। তাকে দেওয়া হয়েছিল ত্রিপুরা রাজ্যের যোজনা কমিশনের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব। শুধু মন্ত্রী হিসেবেই নয়, ত্রিপুরা রাজ্যের বর্তমান শাসক দল কমিউনিস্ট পার্টির শীর্ষস্থানীয় প্রবীণ নেতাদের মধ্যেও অন্যতম ছিলেন অনিল সরকার। মাত্র ১৭ বছর বয়সে ১৯৫৬ সালে তিনি কুমিল্লায় অবিভক্ত কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। তারপর ১৯৬১ সনে বাংলা বিষয় নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে মাস্টার ডিগ্রি পড়তে গিয়ে কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে যান। তার আগেই অবশ্য মাতৃভূমি ছেড়ে বাবা মহেশ সরকারের সঙ্গে তিনি ত্রিপুরায় চলে আসেন। ১৯৬৩ সনে মাস্টার ডিগ্রি শেষ করে ত্রিপুরায় ফিরে কমিউনিস্ট আন্দোলন শুরু করেন। রাজনৈতিক সংগ্রাম, দীর্ঘদিনের মন্ত্রিত্ব, প্রশাসনিক কাজকর্মের পাশাপাশি জাতপাত, ধর্মের বেড়া ভেঙে গোটা মানবজাতিকে ঐক্যবদ্ধ করার জন্য তিনি সংগ্রাম করেন। মানবতাই ছিল তার ধর্ম। সমাজের উঁচু জাতের বিরুদ্ধে ছিল তার জিহাদ। ৩রা জানুয়ারি শরীর খারাপ হওয়ায় তাকে ভর্তি করা হয় আইএলএস হাসপাতালে। ১১ জানুয়ারি কলকাতার ফর্টিস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৪ ফেব্রুয়ারি নিয়ে যাওয়া হয় দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থেকে নানা উপসর্গ।
দুটো কিডনি বিকল হয়ে যায়, চলছিল ডায়ালিসিস, শেষে তাতেও কাজ হচ্ছিল না। 2-3 দিন আগে কোমায় চলে যান, ভেন্টিলেশনে ছিলেন। রবিবার মুখ্যমন্ত্রী মানিক সরকার দিল্লিতে নীতি আয়োগের বৈঠক থেকে তাকে হাসপাতালে গিয়ে দেখে আসেন। ডাক্তাররা জানিয়েছেন রবিবার রাতে আর রিকভারির সম্ভাবনা নেই। শেষ পর্যন্ত সোমবার রাতে ত্রিপুরার ইতিহাসের এক যুগাবসান ঘটিয়ে তিনি চলে গেলেন। ত্রিপুরা এখন কাঁদছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুর মহকুমার দক্ষিণ মানিক ভান্ডার এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় বিশ্বরূপ পূজাকে কেন্দ্র করে 7 দিনব্যাপী সংহতি মেলা ও উৎসবের সমাপ্তি হলো সোমবার। সাঙ্গ হল 7 দিনব্যাপী ধলাই জেলা ভিত্তিক সংহতি মেলা। অন্যান্য বছরের ন্যায় এবারও কমলপুর মহকুমার দক্ষিণ মানিক ভান্ডার এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় গত 3রা ফেব্রুয়ারি শুরু হয়েছিল বিশ্বরূপ পূজাকে কেন্দ্র করে 7 দিনব্যাপী সংহতি মেলা ও বিশ্বরূপ উৎসব। গত 3রা ফেব্রুয়ারি 12তম সংহতি মেলা ও উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট কবি সমাজসেবী পঙ্কজ চক্রবর্তী। সোমবার ছিল মেলার শেষ দিন। ওই দিন হাজার হাজার মানুষের সমাগমে মেলা প্রাঙ্গণে জনঢল নামে। মঙ্গলবার সকালে আগামীর প্রত্যাশা জিইয়ে রেখে 7 দিনব্যাপী বিশ্বরূপ উৎসব ও মেলার সমাপ্তি ঘটে। মেলা উপলক্ষে অন্যান্য বছরের ন্যায় দূর দূরান্ত থেকে দোকানিরা পসরা নিয়ে হাজির হয় মেলায়। মেলার প্রতিদিনই দীর্ঘ 20 ফুট উচ্চতা 21 মস্তক বিশ্বরূপ মূর্তি দেখতে দর্শনার্থীদের ঢল নামে। মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল বিশেষ আকর্ষণ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলনে বিশ্বরূপ উৎসব ও সংহতি মেলা সত্যিই যেন সংহতি মেলার রূপ পায়। সার্বিকভাবে বিশ্বরূপ উৎসব ও সংহতি মেলা কমিটির উদ্যোক্তারা জানান সংহতি মেলার উদ্দেশ্য ও তাৎপর্য, তাই এই মেলা ও উৎসবকে তারা সরকারি মেলায় পরিণত করার দাবি জানাচ্ছেন। উপর জোর করে অপসংস্কৃতি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যে অপসংস্কৃতি আমাদের বিকৃত রুচি, বিকৃত মন তৈরি করে, যে বিকৃত রুচি, বিকৃত মন স্বার্থপর, আত্মকেন্দ্রিক, লোভ লালসা বাড়িয়ে দেয়, তখন মানুষ হিসাবে যে কর্তব্য। বিশ্বরূপ পূজা সংহতি মেলা চলছে, গত 7 দিন ধরে চলছে, আজকে সমাপ্তি দিন। এই 7 দিন ধরে বিরাট অনুষ্ঠান, সুন্দর অনুষ্ঠান চলছে, আনন্দ, অনেক আনন্দ হয়। জাতি উপজাতি, হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের লোক এখানে সমাবেত হয়। 7 দিন যাবৎ এই ঘাটিতে বিশ্বরূপ মেলা প্রতি বছর বিগত বছরগুলি